সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনারা তো নিশ্চয়ই সবাই জানেন যে আমরা স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু চেষ্টা করে থাকি স্বাস্থ্য বিষয়ক নানাবিধ বিষয় নিয়ে কথা বলতে, সমস্যা, চিকিৎসা পদ্ধতি কী এবং এটার সাথে আসলে লাইফস্টাইল মডিফিকেশন কতটুকু গুরুত্বপূর্ণ সেই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করি। সুপ্রিয় দর্শক, আমি নুসরাত জাহান দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছে এবং আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কিডনির রোগ সহজেই চেনার উপায় কী। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠানের শুরুতেই চলুন দর্শক আমরা পরিচিত হয়ে নিই আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার এম এ সামাদ 1958 সালের জুন মাসে টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। 1982 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। বর্তমানে বাংলাদেশে প্রায় 3,80,00,000 মানুষ কিডনি রোগে কোনো না কোনোভাবে আক্রান্ত এবং অনেকেরই কিন্তু দেখা যাচ্ছে যে কিডনি বিকল হয়ে যাচ্ছে এবং কিডনি রোগে আক্রান্ত হয়ে তারা মারা যাচ্ছে। তো এই বিষয়ে আপনার পরামর্শ কি? কিডনি রোগ ধীরে ধীরে কিডনিকে ক্ষয় করতে থাকে। ক্ষয় করে করে এটা ধীরে ধীরে কিডনির যে ক্ষমতা এবং এটার যে গঠন বা স্ট্রাকচার আছে সেগুলোকে ড্যামেজ করতে থাকে এবং এই ড্যামেজের জন্য অনেকগুলো রোগের কারণে 5টা ধাপে একদম শেষ পর্যায়ে চলে যায়। যখন 5 নম্বর ধাপে চলে যায় তখন বেঁচে থাকার জন্য প্রয়োজন পড়ে ডায়ালাইসিস অথবা কিডনির সংযোজন। আর এই চিকিৎসার ব্যয় এত বেশি যে আমাদের মতো যে উন্নয়নশীল যে দেশ আছে, আমাদের দেশ বলেন ভারত, পাকিস্তান, রাশিয়া যতগুলো আছে, এতটাই ব্যয়বহুল যে শতকরা 10 ভাগ এন্ড স্টেজ বা কিডনি ফেলিওরের রুগী তাদের পূর্ণাঙ্গ চিকিৎসা করতে পারে না। তো কাজেই আমরা যদি মানুষকে এই কিডনি রোগ সম্পর্কে সচেতন করতে পারি, যদি প্রাথমিক অবস্থায় এই রোগ নির্ণয় করা যায়, তাহলে যেখানে আমরা 10 ভাগের চিকিৎসা করতে পারি না সেখানে 50 থেকে 60 ভাগ ক্ষেত্রে এই কিডনি বিকল প্রতিরোধ করা যায়, তাদের লাইফকে দীর্ঘায়িত করা যায়। সেই জন্যই কিডনি রোগ কী, তার লক্ষণ কি, যেখানে লক্ষণ না পাওয়া যায় সেখানে কিভাবে প্রাথমিক অবস্থায় শনাক্ত করা যায়, এগুলো আমাদের সবারই জানা থাকা উচিত, এটা আমি মনে করি। সাধারণত কি কি ধরনের কিডনি সংক্রান্ত রোগ আসলে রয়েছে? আমাদের কাছে অনেক ধরনেরই কিডনি রোগী আমাদের কাছে আসে। তো সবচেয়ে বেশি যেগুলো দেখি যে দীর্ঘস্থায়ী কিডনি রোগ, সেটা কিন্তু আবার অনেকগুলো কিডনি রোগের সমাহার আর কি একসাথে, যেমন ডায়াবেটিস জনিত, প্রেশার জনিত, ইনফেকশন, বংশগত, নেফ্রাইটিস, এরকম অনেক রোগের সমাহার দীর্ঘস্থায়ী কিডনি রোগ। আরেকটা কিডনি রোগ আমরা পাই যেটা আকস্মিক কিডনি রোগ বা আকস্মিক কিডনি বিকল বলা হয়, যে ডায়রিয়া, বমি, রক্তক্ষরণ অথবা কোনো ওষুধের কারণে অথবা প্রস্রাব প্রবাহের বন্ধ হয়ে হঠাৎ করে কিডনি বিকল হয়ে আমাদের কাছে আসে। যদি চিকিৎসা করা যায় এরা 100% কোনো কোনো ক্ষেত্রে ভালো হয়ে যেতে পারে, আকস্মিক কিডনি রোগ। আর তাছাড়া ডায়াবেটিস জনিত কিডনি রোগ, উচ্চ রক্তচাপ জনিত কিডনি রোগ, অনেকের দেখা যায় যে মুখ, শরীর ফুলে যায়, প্রস্রাবের সাথে প্রোটিন যায়, এটাকে গ্লোমারুলোনেফ্রাইটিস বলা হয়। তো সেই গ্লোমারুলোনেফ্রাইটিস নিয়ে আসতে পারে। অনেকে আসে যে ঘন ঘন প্রস্রাব, জ্বালাপোড়া, আরও কতগুলো লক্ষণ নিয়ে আসে যেগুলো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আমরা বলি। অনেক সময় পাথরজনিত কিডনি অথবা কিডনির যে নালি আছে সেগুলো যে কোনো জায়গায় পাথর আটকে যেয়ে সেই রোগীগুলো আমাদের কাছে আসে। তাছাড়া দেখা যায় অনেকে বিষ বেদনার বড়ি খেয়ে তার কিডনির সমস্যা হয়ে যাচ্ছে, বংশগত কিডনি রোগ আছে, কিডনি বড় হয়ে যাচ্ছে, সিস্ট, পলিসিস্টিক কিডনি, এগুলো নিয়ে আসতেছে। অনেকে দেখা যায় যে ইন্টারস্টাইনাল নেফ্রোপ্যাথি বলে, বিভিন্ন ওষুধের কারণে এবং সেই সাথে কীটনাশক এগুলোর কারণে হয়ে থাকে। তো এই ধরনের অনেক ধরনের রোগ নিয়ে আমাদের কাছে আসে কিডনি রোগীরা। কিডনি সমস্যা যদি কারো হয়ে থাকে নিশ্চয়ই কিছু না কিছু লক্ষণ থাকে, সেই সাধারণ লক্ষণগুলো আসলে কি কি? আমরা যখনই একটা লক্ষণ তখন কিন্তু আমরা সচেতন হই। সেজন্য আমরা লক্ষণকে, ব্যথা হলে আমরা মনে করি যে জয়েন্টে ব্যথা হয়েছে আমরা, বা পেটে ব্যথা হলো আমরা এটাকে মনে করি কষ্টের জিনিস, আমরা ওষুধ খেয়ে ব্যথা থামিয়ে রাখতে চাই। এটা কিন্তু ঠিক না। যে কোনো ব্যথা বা লক্ষণ এগুলো অ্যালার্ম বলা হয়। আমরা যে কোনো বিপদে পড়লে একটা অ্যালার্ম বেজে উঠেছে,
এটা রেড লাইন বা অ্যালার্ম। এগুলো আমাদের জন্য যেটা যে দুশ্চিন্তার বিষয় হলো যে কিডনি রোগ, মানে যেগুলো আমরা সিকেডি বলি বা দীর্ঘস্থায়ী কিডনি রোগ যেটা বলি, যেটা সবচেয়ে কমন এবং যে কারণে তাদের কিডনি নষ্ট হয়ে একদম শেষ পর্যায়ে চলে যায়, ডায়ালাইসিস ট্রান্সপ্লান্ট করতে হয়, এগুলোর কিন্তু 70 থেকে 80% নষ্ট হওয়ার আগে তেমন কোনো লক্ষণ দেখা দেয় না। আচ্ছা, এটা সাইলেন্ট কিলার বলা হয়। তারপরেও অনেক ক্ষেত্রে লক্ষণ আছে অনেকগুলো রোগের, যেগুলো দেখলে প্রাথমিক অবস্থায় কারো যদি এগুলো থাকে, যারা একটু সচেতন তারা প্রাথমিক অবস্থায় তারা এগুলো নির্ণয় করতে পারবে। আমি যদি বলি যেহেতু কিডনির কাজ প্রস্রাব তৈরি করা, তাহলে যদি প্রস্রাবের দিকেই যদি কেউ একটু নজর রাখে, যে প্রস্রাবের পরিমাণ ভালোই ছিল কিন্তু হঠাৎ করে দেখা গেল যে প্রস্রাবের পরিমাণ কমে যাচ্ছে, আচ্ছা, এবং সেই সাথে আস্তে আস্তে মুখমণ্ডল ফুলে যাচ্ছে, শরীর ফুলে যাচ্ছে, তাহলে কিন্তু এটা কিডনির রোগের একটা লক্ষণ। এটা নেফ্রাইটিসের সাধারণত এরকম হয়ে থাকে। এখানে ইউরিন যদি টেস্ট, প্রস্রাব যদি পরীক্ষা করে সেখানে প্রোটিন পাওয়া যায়, দেখা যাবে এটা গ্লোমারুলোনেফ্রাইটিস। আচ্ছা, আবার যদি দেখা যায় কারো প্রস্রাবের রং লালচে, লাল মানে সে রক্ত যাচ্ছে, প্রস্রাবের সাথে রক্ত যাওয়া কিন্তু এটা খুবই অশনির সংকেত, যে সে রক্ত অনেক সময় দেখা যায় যে কোনো পাথরের কারণে হতে পারে, আবার খুব তীব্র ইনফেকশনের কারণে হতে পারে, আবার কিডনিতে যদি কোনো টিউমার থাকে সে কারণেও হতে পারে। তো কাজে এই প্রস্রাবে যদি ঘন লাল হয় তাহলে কিন্তু তাদেরকে মনে করতে হবে যে কোনো কারণ আছে কিনা। তবে হ্যাঁ, লাল কিন্তু লালচে বা হলদে প্রস্রাব অন্য কারণেও হতে পারে কিডনি ছাড়া। যেমন কেউ যদি ভিটামিনস খায় বা এমন কোনো ওষুধ খায় যেটার রঙটা একটু লালচে হতে পারে সে কারণে। যারা টিবির ওষুধ খায় দীর্ঘদিন, তাদের রং অনেক সময় পিঙ্ক কালার হতে পারে। যেমন যে ড্রাগন ফল আছে, অনেকে ড্রাগন ফল খেয়ে আমাদের কাছে 2 দিন পরে আসে যে আমাদের প্রস্রাব তো লাল হয়ে গেছে, তাহলে কি হলো, এটা এই ড্রাগন খেয়ে কি আমার কিডনি নষ্ট হয়ে গেল কিনা? আসলে না, ড্রাগন ফলের রং যে লাল, সেই মেজেন্ডা কালার, সেটা প্রস্রাবের সেই কারণে লাল হতে পারে এগুলো। তো সেরকম যদি কোনো ওষুধ খাওয়ার কারণে বা কোনো খাবারের কারণে যদি লাল হয়, ওটা নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। তবে যদি এগুলো কোনো কারণ নেই অথচ লালচে হচ্ছে, মাঝে মাঝে লাল হয়ে যাচ্ছে, রক্ত যাচ্ছে, তাহলে অবশ্যই তাকে সচেতন হতে হবে। অনেক সময় দেখা যায় যে প্রস্রাব একদম ঘোলাটে, বিশেষ করে বাচ্চাদের প্রস্রাব ঘোলাটে হচ্ছে, প্রস্রাব করার সময় কান্নাকাটি করছে। তো তাহলে ঘোলাটে হলে এবং দুর্গন্ধ প্রস্রাব, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইউরিনে যদি ইনফেকশন হয় তাহলে প্রস্রাব স্বাভাবিক যে পানির মতো যে রং সাধারণত সেটা না হয়ে দেখা যায় একটু ঘোলাটে হয়ে যাচ্ছে এবং খুব দুর্গন্ধ হচ্ছে। বাচ্চাদের হলে কান্নাকাটি করে, বড়দের হলে সাথে জ্বালা পোড়া, ঘন ঘন প্রস্রাব এগুলো থাকবে। তো সেক্ষেত্রে এটা জাস্ট ইনফেকশনের কারণেও এটা লাল হয়ে যায়, রংটা ঘোলাটে হয়ে যেতে পারে। অনেক সময় প্রস্রাবে খুব ফেনা হয় প্রচুর পরিমাণে। তো ফেনা হলে সাথে যদি মুখমণ্ডল যদি ফুলে যায়, অথবা প্রথম দিকে শুধু ফেনা হচ্ছে, আগে ছিল না কিন্তু নতুন করে প্রচুর ফেনা হচ্ছে, তাহলে এটা বোঝায় যে তার প্রস্রাবে প্রোটিন যাচ্ছে। প্রোটিন যাওয়া মানে হলো কিডনির যে ছাঁকনি আছে সেটা কোনো না কোনো রোগে আক্রান্ত হচ্ছে। তবে ফেনা যে শুধু প্রোটিনের কারণে যাবে তা না, নর্মালিও যেতে পারে। যারা একটু বেশি ফ্রুটস খেলো, ফসফরাস যদি কোনো কারণে মাংস খাওয়ার জন্য বেশি হলো, সেই কারণে সাময়িক ফেনা হতে পারে, আবার পরে পানি খেলে এটা ঠিক হয়ে যায়। কিন্তু যদি দেখা যায় যে ফেনা যাচ্ছে, বেশি দিন স্থায়ী হচ্ছে, তাহলে প্রস্রাবটা পরীক্ষা করে নেওয়া উচিত যে কোনো প্রোটিন যাচ্ছে কিনা। যদি না যায়, এটা নিয়ে আর দুশ্চিন্তা করার। আবার অনেকের ক্ষেত্রে অনেকে বলে থাকে, বিশেষ করে অ্যাডাল্ট মেল পারসন যারা রয়েছে, যে ইউরিনের প্রেশার রয়েছে কিন্তু ইউরিনটা আসলে পাস করতে পারছে না তারা। এটার ব্যাপারে আমি এক কথাই বলি যে এরকম যে পাস না হয়, তাদের বয়স যদি ধরেন 50-এর উপরে থাকে, বিশেষ করে 40-এর উপর থেকে হতে পারে, তো তাদের প্রোস্টেট গ্রন্থি আছে, যেটা প্রস্রাবের যে থলে আছে, থলের ঠিক নিচে থাকে এবং তার মাঝখান দিয়ে এই প্রস্রাবের নালীটা যায়। যদি এই গ্রন্থিটা বয়সের সাথে সাথে বড় হয়, বড় হলে বাইরের দিকেও যেমন বাড়ে, নালীর দিকেও কিন্তু একটু বাড়ে, যার জন্য নালীটা চিকন সরু হয়ে যেতে পারে, সেজন্য প্রস্রাব প্রবাহে বাধার সৃষ্টি হতে পারে। সেটারও কিছু লক্ষণ আছে, যে ঘন ঘন প্রস্রাব, যেটা বললেনই, যে যদি প্রস্টেট বড় হয়ে যায়, দেখা যায় এদের কিছু লক্ষণ থাকে, যেমন খুব ঘন ঘন প্রস্রাব হবে, প্রস্রাব করার পর মনে হবে যে প্রস্রাব রয়ে গেছে, এবং যদি প্রস্রাবের চাপ হয় মানে খুব দ্রুত তাদের বাথরুমে যেতে হয়, এবং এদের অনেক সময় রাতে রাতে উঠে প্রস্রাব করতে হয়, নকটিউরিয়া বলে। তো এটা অনেক সময় প্রস্রাব মানে প্রস্টেট বড় হলে হয়। আবার এক একটা লক্ষণ কিন্তু আরেকটা লক্ষণের সাথে দেখা যায় যে ওভারল্যাপ করে, বা ওটা মানে কয়েকটা রোগের লক্ষণ একই রকম হতে পারে, এরকমও হয়।
যেমন ধরেন প্রস্রাবে যদি ইনফেকশন হয় তখন এদের কি হবে, এদের প্রস্রাব করার সময় খুব জ্বালাপোড়া হবে, তীব্র জ্বালাপোড়া, ঘন ঘন প্রস্রাব হচ্ছে, করার পরও দেখা যাবে আবার মনে হলো যে কিছু রয়ে গেছে, কিন্তু যখন প্রস্রাব করতে যাবে দেখা যাবে যে খুব অল্প পরিমাণে প্রস্রাব হচ্ছে। এবং সেই সাথে বিশেষ করে ফিমেলদের এটা বেশি হয় এবং ইয়াং এজের ফিমেলদের বেশি হয় এবং তলপেটে ব্যথা হতে পারে। তাহলে এটা আমরা ইউরিনারি ইনফেকশন মনে করব। এবং যদি সাথে কাঁপুনি দিয়ে জ্বর থাকে এবং মেরুদণ্ডের যে কোনো এক পাশে বা দুপাশে ব্যথা হয়, ঠিক নাভির ঠিক উল্টো দিকে, তাহলে এটা আমরা অবশ্যই মনে করব যে এটা পাইলোনেফ্রাইটিস, অর্থাৎ ইউরিনারি ইনফেকশন এবং সেটা কিডনি পর্যন্ত পৌঁছে গেছে। এটা খুব একটা মারাত্মক পর্যায়ে। এই সময় হসপিটালে ভর্তি হয়ে তাদের ডায়াগনোস করে একদম ইনজেকশন দিয়ে এটা কন্ট্রোল করতে হবে, না হলে ইউরোসেপসিস এখান থেকে, অর্থাৎ রক্তের মধ্যে ছড়িয়ে যে জীবাণু এদের একদম শকে চলে যেতে পারে, অর্থাৎ প্রেশার জিরো হয়ে আইসিইউতে ট্রিটমেন্ট করতে হয়, কিডনি ফেলিওর হয়ে যায়, অনেক জটিলতা হতে পারে। কিডনি রোগের কি কি লক্ষণ রয়েছে সেই সম্পর্কে আরেকটু জানতে চাই আমরা। আরও কিছু লক্ষণ, যেমন ব্যথা। ব্যথা তো আমাদের অনেক অনেক রোগেরই একটা লক্ষণ হিসেবে আসে, তবে কিডনির কারণেও কিছু ব্যথা হতে পারে। সেই ব্যথাগুলো কীরকম? বিশেষ করে যখন দেখা যায় কিডনিতে কোনো পাথর থাকে এবং কোনো ছোট পাথর সেগুলো কিডনির থেকে গড়িয়ে যে তার যে নালী আছে, কিডনির থেকে একটা লম্বা নালী যেটাকে ইউরেটার বলা হয়, সেটা প্রস্রাবের থলে পর্যন্ত চলে আসছে। এটা প্রায় 25 সেন্টিমিটারের মতো লম্বা, এবং এই নালীতে অনেক সময় ছোট পাথর গড়িয়ে আটকে যায়, কারণ 4টে জায়গায় এটা সরু থাকে। এবং যখন আটকে যায় তখন কিন্তু এটা একদম খুব তীব্র ব্যথা হয়, যেটাকে কলিকি পেন বলা হয়। এবং যদি যে দিকে সাধারণত আটকে যায় দেখা যায় ব্যথাটা পেটের ওই পাশে হয়। অনেক সময় ব্যথাটা শুরু একদম নাভির উল্টো দিকে, মেরুদণ্ডের যে কোনো এক পাশে থেকে শুরু হতে পারে, তারপর পেটের ব্যথা সেটা চলে আসতে পারে। ওই পাথরটা গড়িয়ে যতই নিচে যেতে থাকবে ব্যথাটা ততই নিচে যেতে থাকে, এবং এক সময় দেখা যায় যে একদম যে গোপন অঙ্গ যেগুলো আছে পুরুষ বা মহিলাদের, তাদের সেই পর্যন্ত ব্যথা চলে যেতে পারে। এবং ব্যথাটা এত তীব্র হয়, অনেক সময় ব্যথায় গড়াগড়ি যাওয়ার মতো হয়, অনেক সময় ব্যথার সাথে দেখা যায় কারো বমি হতে থাকে, কারো দেখা যায় প্রস্রাব একদম লাল হয়ে যায়, অর্থাৎ রক্তও যেতে পারে। এটা এক ধরনের তীব্র ব্যথা। কলিকি পেইন যদি যে কোনো এক পাশে যদি হয়, এটা হলো একটা কিডনির ব্যথা, এটা মনে করতে হবে, আদারওয়াইজ যদি প্রুভ না হয়। দ্বিতীয়ত, কিডনিতে যদি কোনো বড় পাথর থাকে অথবা কিডনিতে যদি টিউমার থাকে, তাহলেও কিডনির যে পাশে পাথর আছে বা টিউমার আছে সেখানে নাভির উল্টো দিকে মেরুদণ্ডের সেই পাশটা যে পাশে পাথর বা টিউমার আছে সেদিকে তার ব্যথা অনুভব করতে পারে। এবং বিশেষ করে তারা যদি জগিং করে বা হাঁটে জোরে, দৌড়াদৌড়ি করে, ঝাঁকি লাগে বেশি, তখন এই ব্যথাটা বেড়ে যেতে পারে এবং কখনো এই ব্যথার সাথে প্রস্রাবটা লাল হয়ে রক্ত যেতে পারে। তো এটা এক ধরনের টিউমার অথবা যদি কোনো পাথর থাকে সেগুলোর জন্য। অনেক সময় দেখা যায় এই পাথর একদম প্রস্রাবের থলেতে এসে আটকা পড়ে যায়, প্রস্রাব করতে যে একটু আটকে যায়, আবার একটু নড়াচড়া করলে আবার প্রস্রাব হয়, আবার আটকা যেতে পারে, এরকম হয়। অনেক সময় একদম নালীতে এসে আটকা পড়ে, তখন প্রচণ্ড প্রস্রাবের চাপ হয়, কিন্তু করতে যেয়ে দেখা যায় ঝিরিঝিরি করে একটু একটু করে হচ্ছে, কিন্তু তেমন মানে স্বাভাবিক গতিতে হচ্ছে না, এটা একদম প্রস্রাবের নালীতে এসে আটকা পড়ে, এরকম ব্যথা হতে পারে। কিডনি যখন নষ্ট হয়ে যায় বা বিকল হয়ে যায় তার কি লক্ষণ? তো এই লক্ষণটা আগেই বলছিলাম যে কিডনি যে বিকল হয়ে যায় অনেকগুলো কারণে, বিকল হয়ে যেতে যেতে যখন দেখা যায় কিডনির ক্ষমতা একদম 70 থেকে 80 এমনকি 90% নষ্ট হয়ে গেছে, তখন অনেকে টের পায় যে তার এই লক্ষণগুলো সে দেখা দিতে থাকে। এর কারণটা আসলে কি? আমাদের যে কিডনি আল্লাহ আমাদের সৃষ্টি করে তৈরি করে দিয়েছেন, এর ক্ষমতাটা মানে এতটাই আমাদের যা দরকার তার চেয়ে অনেক বেশি করেই আল্লাহ দিয়ে দিয়েছেন। যার জন্য হচ্ছে একটা কিডনি যদি আমরা দান করে দিই, একটা কিডনি নিয়ে কিন্তু 50% কিডনি নিয়ে নির্দ্বিধায় মানুষ সারা জীবন চলে যেতে পারে। তেমনিভাবে এই ক্ষমতা যতই কমতে থাকে, এটা তো ধীরে ধীরে কমে। আমাদের যে কোনো অসুখ যদি খুব ধীরে ধীরে হয়, আমাদের বডি সেটাকে তার সাথে খাপ খাওয়ায় নেয়, মানে আমরা অভ্যাসের সাথে মিলিয়ে ফেলি এটা, যার জন্য আমরা টের পাই না। কারণ দীর্ঘস্থায়ী কিডনি রোগী কী হয়, আস্তে আস্তে দেখা যায় যে তার রক্ত তৈরির ক্ষমতা কমতে থাকে, তার পানি, আমাদের যে পানি খাই বা মানে জলীয় পদার্থ খাই সেগুলো প্রস্রাবের সাথে বের হয়ে যায় নর্মালি, কিন্তু সেগুলো বের হওয়ার ক্ষমতা একটু একটু করে কমতে থাকে। তাহলে কমে কমে এসে যখন একদম শেষ পর্যায়ে অর্থাৎ পঞ্চম ধাপে চলে আসে, ঠিক তখনই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষণগুলো দেখা দেয়। কোনো কোনো ক্ষেত্রে 4 নম্বর ধাপে আসে তখন দেখা দেয়। তো যখন দেখা দেয় প্রথম দিকে যে লক্ষণগুলো আমরা প্রায়ই সে রোগীরা যেটা বলে, সেটা বলে যে কোনো ক্ষুধামন্দ, খেতে পারে না, কিছু দেখলেই খেতে ইচ্ছে করে না,
অনীহা, আরও যদি অ্যাডভান্স হয় তখন তো একটা বমি বমি ভাব। আচ্ছা, আর তারা বলে যে আমরা যখন পরিশ্রম করি, হাঁটি, কাজ করি, সহজেই টায়ার্ড হয়ে যায়, হাঁপিয়ে যায়, একটু কয়েক ধাপ সিঁড়ি বেয়ে উঠলে হাঁপিয়ে যায়, কারণ রক্ত শূন্যতা দেখা যায় সেই জন্য। অনেকগুলো লক্ষণের কথা বললেন, এখন এই ধরনের লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে আসলে বেসিক বা সাধারণ কোন কোন টেস্টগুলো করলে তিনি বুঝতে পারবেন যে তার কিডনি জনিত সমস্যা রয়েছে, সেই উত্তরটি জানবো। তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন, এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। দর্শক, আজকাল অনেক বেশি ভেজাল খাবার, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং প্রেশার ছাড়াও আর বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আমাদের চারপাশে কিডনি রোগীর সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। তাই আমরা অবশ্যই ডায়েটিশিয়ান হিসেবে এই বিষয়টিকে অনেক গুরুত্বের সাথে বিবেচনা করে থাকি যে একজন কিডনি রোগী যখন সে বুঝে গেল যে তার কিডনিতে সমস্যা, তখন আসলে সে কিভাবে তার খাওয়াটিকে মেনটেন করবে। কিডনি রোগীর ডায়েটের ক্ষেত্রে বলার আগে আমি একটি কথাই বলবো যে এই ডায়েটটি একেবারেই স্বতন্ত্র, অর্থাৎ প্রত্যেকটা রোগী ভেদে কিন্তু ডায়েটটি নির্ভর করে ভিন্নতা। তবে হ্যাঁ, জেনারেল গাইডলাইন যদি আমাকে দিতে হয়, একটি কিডনি রোগীর প্রথমেই দেখতে হবে তার ক্রিয়েটিনিনের মাত্রা রক্তে কতটুকু আছে। এছাড়া আরও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা তাকে রিপোর্ট দেখিয়ে নিয়ে তার ডায়েটটিকে ঠিক করতে হবে। এবং সেই ক্ষেত্রে আমরা কিডনি রোগীর ডায়েটের ক্ষেত্রে বলে থাকি যে প্রোটিন নিয়ন্ত্রণ হচ্ছে সবার আগে জরুরি, এবং এই একটি রোগীর ওজনের সাথে ভিত্তি করে আমরা সাধারণত প্রোটিনটিকে হিসাব করে থাকি। তবে সাধারণভাবে ডাল জাতীয় যে কোনো খাবার, বাদাম এবং বিচি, অর্থাৎ যেই বিচিগুলোকে আপনারা রান্না করতে পারেন, যেমন মটরশুঁটি, কাঁঠালের বিচি, সিমের বিচি, এই জাতীয় সেকেন্ড ক্লাস প্রোটিনকে কিডনি রোগীদের জন্য অ্যাভয়েড করা অবশ্যই একান্ত প্রয়োজন। দ্বিতীয়ত হচ্ছে লবণ, অর্থাৎ আপনি অবশ্যই খেয়াল রাখবেন আপনার খাবারে যেন কোনো বাড়তি লবণ বা টেবিল সল্ট না থাকে। এক্ষেত্রে অনেকেরই একটি ধারণা হচ্ছে লবণটিকে হয়তো তেলে বা ভেজে গ্রহণ করলে খুব একটি ক্ষতি হয় না, বাট এটা একান্তই ভুল। কেননা আপনাকে এক্সট্রা লবণ কোনোভাবেই, সেটি তেলে বা ভেজে অথবা যে কোনোভাবেই আপনাকে অ্যাভয়েড করতে হবে। তবে এক্ষেত্রে লবণের মাত্রা অবশ্যই আপনার রক্তের সোডিয়ামের উপর ডিপেন্ড করে নির্ধারণ করতে হবে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে কিডনি রোগীদের জন্য পানি। যখন দেখা যায় আপনি একজন চিকিৎসকের কাছে যাওয়ার আগে বুঝতে পারলেন যে আপনার কিডনিতে সমস্যা, অনেকেই পানি খাওয়ার মাত্রা বাড়িয়ে দেয়। তাদের ধারণা হয়তো বেশি পানি খেলে আমার কিডনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এটা সম্পূর্ণ ভুল, কেননা অসুস্থ কিডনিকে আপনি যত বেশি পানি খাবেন তত তার ফাংশন বেশি করতে হবে এবং সে আরও বেশি দুর্বল হয়ে পড়বে। তাই কিডনি রোগীদের উদ্দেশ্যে বলছি, সাধারণত এটি অবশ্য আমরা রিপোর্ট দেখে বিচার করে থাকি, বাট অ্যাট এ গ্লেন্স যদি জানতে চান যে অ্যাটলিস্ট 1.5 থেকে 2 লিটারের উপর কোনোভাবেই পানি বা অন্য কোনো তরল খাওয়া যাবে না। এক্ষেত্রে তরলটিকে আপনাকে অবশ্যই 1.5 থেকে 2 লিটারের মধ্যে রাখতে হবে, এবং যাদের কিডনি সমস্যা অনেক বেশি তাদের 1 লিটারের মধ্যে এটা থেকে সীমাবদ্ধ থাকতে হবে। এক্ষেত্রে বেশ কিছু রিপোর্টের উপর বেস করে আমরা সবজি ও ফলের ব্যাপারেও রেস্ট্রিকশন দিয়ে থাকি। সাধারণত আপেল, পেঁপে এবং নাশপাতি কিডনি রোগীদের জন্য অনেক সেফ ফ্রুটস, তবে এটিও খেতে হবে পরিমাণের মধ্যে। আর বেশ কিছু সবজি যেমন শসা, টমেটো, গাজর ছাড়াও ঢ্যাঁড়স ও ফুলকপি, এই জাতীয় সবজিগুলো যেগুলো আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়াতে পারে, সেগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। দর্শক, কিডনি রোগ হলে কোনোভাবেই ভয় পাবেন না। শুধুমাত্র সঠিকভাবে ব্যালেন্সড ওয়েতে খাবার মেনটেন করলে কিডনি রোগ নিয়ে অনেক দিন সুস্থ থাকা সম্ভব। স্যার, আপনি কিছু লক্ষণের কথা বলছিলেন যে কিডনি জনিত সমস্যার জন্য কি কি লক্ষণ রয়েছে, সেই সাথে একটু জানতে চাই যে কি ধরনের টেস্ট আসলে করা উচিত। আরও কিছু লক্ষণ আছে যে, যেমন তাদের অনেক সময় দেখা যায় বিনা কারণে গা চুলকাচ্ছে, কারো দেখা যায় রাতে ওইটা বারে বারে প্রস্রাব করতে হচ্ছে, কারো দেখা যায় যে কাজ করতে যে তাদের কনসেন্ট্রেশন একদমই নাই এবং তাদের চেহারাটা ফ্যাকাশে হয়ে যায় রক্ত শূন্যতার জন্য, শরীর আস্তে আস্তে ফুলে যেতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, অনেক ধরনের লক্ষণগুলো হয়। আমরা যদি বলি যে আমরা কীভাবে এগুলোকে প্রাথমিক অবস্থায় শনাক্ত করতে পারি, শুধু আমি দুটো পরীক্ষার কথাই বলতে চাই, যে দুটো পরীক্ষা করে, একটা হলো ইউরিন টেস্ট করে দেখবো যে সেখানে কোনো অ্যালবুমিন যায় কিনা। এমন কিন্তু স্বল্প পরিমাণে অ্যালবুমিন যায়, যেটাকে মাইক্রো অ্যালবুমিন, এটাও কিডনি রোগের একটা অশনি সংকেত। দ্বিতীয়ত, রক্তের ক্রিয়েটিনিন আমরা যদি দেখি, সেখান থেকে ইজিএফআর একটা সমীকরণ দিয়ে ইজিএফআর বের করে কত ভাগ কিডনি কাজ করছে তা আমরা নির্ণয় করি।
যখন দেখা যাবে সত্যিকারই তার দীর্ঘস্থায়ী কিডনি রোগ আছে, আচ্ছা। তখন কেন রোগ হয়েছে, তার কোনো জটিলতা আছে কিনা, কোন ধাপে আছে, এগুলো বের করার জন্য আমাদের অনেক পরীক্ষা তখন আমাদের করতে হয়। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকেও এবং ধন্যবাদ এনটিভি কর্তৃপক্ষকে এবং দর্শক মণ্ডলীকেও। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। আমাদের দুটো কিডনি আছে, কিডনি থেকে ইউরিন প্রোডাকশন হয় এবং এটা কিডনি নালি দিয়ে নেমে যে থলিতে জমা হয় সেটা হচ্ছে যে মূত্রথলি বা মূত্রাশয়। অ্যাকচুয়ালি ইউরিনারি ব্লাডার বলি আমরা। ইউরিনারি ব্লাডার বা মূত্রথলির ক্যান্সারটা হচ্ছে ইউরোজেনিটাল সিস্টেমের সেকেন্ড মোস্ট কমন ম্যালিগন্যান্সি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গে থাকুন।